তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এইরকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। সন্ধ্যার পর বৃষ্টিটা তখন একটু ধরেছে। বাজারের থলে হাতে, ছাতা মাথায় আমি বাড়ি ফিরছিলাম। অন্ধকার পথঘাট, লোকজন বলতে কেউই নেই। পথের ধারে জলজমা মাঠটা থেকে এক টানা ব্যাঙের ডাক ভেসে আসছে। আমি আপন মনে হাঁটছিলাম, আশেপাশে তেমন খেয়ালও ছিল না। হঠাৎ মনে হলো অন্ধকারে মিশে কেউ একজন আমার সঙ্গে সঙ্গেই যেন চলেছে। ভেজা রাস্তায় দ্বিতীয় কারুর পায়ের ছপছপ শব্দ আমি স্পষ্ট টের পেলাম, বুঝলে। তবে অন্ধকারে কিন্তু কাউকেই দেখতে পেলাম না। পকেটে টর্চ ছিল, সেটা জ্বালতেই সাদা আলোর বৃত্ত অন্ধকার চিরে রাস্তায় গিয়ে পড়ল। আশ্চর্য, কেউ নেই। চতুর্দিকে ভালো করে আলো ফেলে দেখলাম, আবার নিঃসঙ্গ টর্চের আলো ফাঁকা রাস্তায় ধাক্কা খেয়ে আমার কাছেই ফিরে এলো। তবে কি আমি ভুল শুনলাম? হবে হয়তো। একটানা ঝিঝি পোকার ডাক, গাছের পাতায় টুপটা বৃষ্টির শব্দ, সব মিলিয়ে কেমন ঘোর লাগা একটা পরিবেশ। এতে ভুল শোনা অসম্ভব বলে মনে হলো না। আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম, কিন্তু খানাখন্দে ভরা রাস্তায় বেশি জোরে তো আর হাঁটা যায় না। পথের ধারের সার সার গাছগুলো বেয়ে একটা ঠান্ডা জলো বাতাস বইছে। খানিকটা সামনে এগিয়ে মোড় ঘুরলেই বিধুবাবুর বাড়ি। আমি ওখানেই থাকি। তবে এইটুকু রাস্তায় আজ যেন অনেকটা দূর মনে হতে লাগলো। মোড়ের মাথায় ঝাঁকড়া একটা প্রকাণ্ড নিম গাছ। গাছটার বিশাল বিশাল সব ডালপালাগুলো জায়গাটাকে অন্ধকার করে রাখে। দিন মানেই তেমন আলো গলে না। অন্যদিন গভীর রাতেও অনায়াসেই আমি জায়গাটা পেরিয়ে বাড়ি ফিরেছি, কিচ্ছু মনে হয়নি। তবে কেন জানি না, আজ আমার ওই ঝুপসি অন্ধকারটার নিচ দিয়ে ফেরার সময় কেমন যেন গাটা ছমছম করতে লাগলো। ত্রস্ত পায়ে আমি নিম গাছতলাটা প্রায় পেরিয়ে গিয়েছিলাম। কিন্তু কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমার সঙ্গেও যেন তাই হলো। হঠাৎ নিম গাছের আড়াল থেকে একটা ঘ্যাস ঘ্যাসে ভোঁতা শব্দ ভেসে এলো, ঠিক যেন কেউ গাছের গায়ে কিছু একটা ঘষছে। থমকে দাঁড়িয়ে পড়লাম আমি। কিসের শব্দ এটা? কেউ কি তবে এই অন্ধকারে ঘাপটি মেরে রয়েছে? কিন্তু এমন ঝড় জলের নির্জন সন্ধ্যায় এই নিমতলায় কে থাকবে? চোর কিংবা ছিনতাইবাজ নয় তো? একটু যে ভয় হলো না এ কথা বলি না, তবে এই ভয়টা অন্যরকম। নিচু গলায় শুধলো, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। শুধু থমথমে অন্ধকারটা গুড়ি মেরে একটু যেন এগিয়ে এলো আমার দিকে। ছাদা ধরা হাতটা একবার কেঁপে গেল। সত্যিই কি তাহলে চোর ডাকাতের পাল্লায় পড়লাম নাকি? কে আছে ওখানে? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। ঘ্যাস ঘ্যাসে শব্দখানা থেমে গেল। শিরশিরে জলো বাতাসটা আমার কান ছুঁয়ে গেল আবার। আর ঠিক তখনই পূব আকাশে ঝলসে উঠল বিদ্যুতের রেখা। সেই ক্ষণিক আলোয় মুহূর্তের জন্য যা দেখলাম, তাতে আমার সারা শরীর বেয়ে একটা হিমেল শিহরণ খেলে গেল যেন। এক বৃদ্ধা, হ্যাঁ, এই জনমানসের নিম গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছে এক বৃদ্ধার অবয়ব। কুঁজো কঙ্কালসার চেহারা, শরীরে মাংসের লেশ মাত্র নেই।
মনে হয় যেন কেউ হাড়ের ওপর পচে যাওয়া একটা চামড়ার আস্তরণ পরিয়ে দিয়েছে। শুধু গালের হাড় দুটো এতটাই উঁচু যে দেখলে রীতিমতো ভয় হয়। ময়লা আধছেঁড়া একটা কাপড় পরনে, কান ফাটানো শব্দে বাজ পড়ল। আমি সভয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? এই ভর সন্ধ্যাবেলা এখানে কি করছেন? বৃদ্ধার মুখে কোনো উত্তর নেই। আমার না অনেকক্ষণ থেকে কেমন একটা অস্বস্তি হচ্ছিল। আর সেখানে দাঁড়াতে ইচ্ছে হলো না। বেশ অসভ্যের মতোই আমি টর্চ জেলে হন্তদন্ত হয়ে বাড়ির পথে হাঁটা লাগালাম। কিছুটা এগিয়ে কি মনে হতে একবার পেছনে আলো ফেললাম, আর সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। বৃদ্ধা তখনও মূর্তির মতো নিশ্চল হয়ে নিম গাছটার তলায় দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টিতে ভেজার জন্যই হয়তো তার কোঁচকানো চামড়া অসম্ভব রকম নীলচে। নুইয়ে পড়া আধ মরা বুড়ি। ও চেহারার ভয় পাওয়ার মতো কিছু নেই, কিন্তু কেন জানি না বৃদ্ধার দিকে তাকাতেই আবারও আমার বুকের ভেতরটা কেমন শিরশির করে উঠল। তার ওই কোটরে ঢোকা কুতকুতে চোখ দুটোতে কি একটা অব্যক্ত অভিব্যক্তি লুকিয়ে যেন। তাছাড়া ওই ঘেঁষ ঘেঁষে শব্দটাই বা কিসের? বুড়ি কি করছিল ওই নিম গাছটার আড়ালে, ওই অন্ধকারে? বলো কি? তারপর সিগারেটে একটা লম্বা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছাড়ল শশাঙ্ক। আজ স্কুলে ছাত্র হয়নি একেবারেই। যারাও বা এসেছে তারা নিজেদের ক্লাসরুমে বন্দী। অফিসে কেউ নেই। সকাল থেকেই অজর ধারায় বৃষ্টি হয়ে চলেছে। জানলার বাইরে শিরীষ গাছটার ডালে দুটো ভেজা পাখি ঝটাপট শব্দে উড়ে এসে বসল। লাইব্রেরিয়ান শশাঙ্ক আমার সহকর্মী। মাস কয়েক হলো ও বদলি হয়ে এখানে এসেছে। দুজনের বয়সের পার্থক্য খুব একটা বেশি হবে না। আজ শশাঙ্ক ওর পুরনো স্কুলের অভিজ্ঞতার কথা বলছিল। এখানে আসবার আগে নেবুতলা না কি বলে যেন একটা গ্রামের স্কুলেও ছিল। এক ঢোক গিলে ও আবার বলতে শুরু করলো। সেরাতে বাড়ি ফিরে এলাম। পাছে সবাই আমায় ভীতু ভেবে বসে, এই ভয়ে কাউকে কিছু বলতে সাহস হলো না। এরপর কাজকর্মে ব্যাপারটাকে একরকম ভুলেই গিয়েছিলাম। মনে পড়ল হপ্তাখানেক পর স্কুল থেকে ফেরার পথে বিধুচরণ সেনের বাড়ির একতলাটায় আমি তখন ভাড়া থাকি। স্কুল থেকে বিধুবাবুর বাড়িটা মিনিট 10 হাঁটা পথ। আমি আর হেড ক্লার্ক মৃত্যুঞ্জয়বাবু একসাথেই ফিরছিলাম। রাস্তায় বেরিয়ে থেকেই লক্ষ্য করছিলাম মৃত্যুঞ্জয়বাবু কেমন যেন অস্থির, অন্যমনস্ক। মাঝে মধ্যেই চারিদিকে তাকিয়ে কিসব যেন দেখছেন। হাঁটার গতিও অন্য দিনের চেয়ে অনেক বেশি। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মৃত্যুঞ্জয়বাবু, এত তাড়াহুড়ো করছেন কেন? কোথাও যাবেন নাকি? দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না শশাঙ্ক। সন্ধ্যার আগে বাড়ি ফেরেই ভালো। সে কি, বাড়িতে কেউ অসুস্থ? আরে না না, সেসব কিছু নয়। তবে? আরে তুমি শোনোনি এখনো? কি শোনার কথা বলছেন বলুন তো? খালি প্রশ্ন। মৃত্যুঞ্জয়বাবু আলগাভাবে মুখের ওপর দিয়ে একবার হাত বুলিয়ে নিয়ে বললেন, গ্রামে যে পরপর দুটো বাচ্চা নিখোঁজ হয়ে গেল, সেই খবর রাখো? নিখোঁজ? হ্যাঁ, তবে আর বলছে কি, গত 2 সপ্তাহে পরপর দুটো ছেলে বেমালুম হারিয়ে গেছে। দুজনেরই বয়স ওই 9 কিংবা 10-এর কাছাকাছি। বলেন কি? এ তো রীতিমতো কিডন্যাপিং কেস বলে মনে হচ্ছে। তা পুলিশ কি বলছে? কি আর বলবে, খোঁজ খবর করছে ওরা। তবে কিছু করতে পারবে বলে মনে হয় না আমার। সে কি, কেন? আহা, তুমি বুঝতে পারছো না ভায়া। এ তো আর মানুষের কাজ নয় যে পুলিশ এসে খুঁজে বার করবে। আমি বিস্ময়ে হাঁ হয়ে গেলাম। ভদ্রলোক বলে কি, মানুষের কাজ নয় মানে? মৃত্যুঞ্জয়বাবু গম্ভীর মুখে খানিকক্ষণ নীরব হয়ে রইলেন। পূব আকাশ কালো করে মেঘ জমেছে। হিমেল একটা বাতাস মাঝে মধ্যেই পথের ধারের গাছগুলোর পাতায় শনশন শব্দ তুলে হারিয়ে যাচ্ছে।
খানিক বাদেই হয়তো বৃষ্টি নামবে। হ্যাঁ ভায়া, দুজনেই নিজেদের মা বাবার সঙ্গে ঘুমোচ্ছিল। কেউ রাতে ঘর থেকে বেরোয়নি পর্যন্ত। কিন্তু সকাল হতেই দেখা গেল ছেলে দুটো আর পাশে নেই। নেই মানে একেবারেই নেই, ঠিক যেন হাওয়ায় মিশে গেছে ওরা। অদ্ভুত তো, ঘর থেকে দুজনেই হাওয়া হয়ে গেল, তাও আবার একইভাবে। হ্যাঁ, আর সেটাই তো প্রশ্ন। তবে এর চেয়েও বেশি আশ্চর্য কি জানো? কি? নিখোঁজ হওয়ার দিন দুজনই নাকি সন্ধ্যাবেলায় জানলায় কাউকে একটা দেখেছে, আর তা দেখে ভয় টয় পেয়ে নাকি একেবারে যাতা কাণ্ড। কাকে দেখেছে? তা কি করে জানবো? তবে বউকে দেখে দুজনেই ভূত বা এই রকম কিছু বলে নাকি চিৎকার করেছিল। আর ওদের পরিবারের কারোর চোখে কিছুই কিন্তু পড়েনি। এবার সবটা ওই বাচ্চা দুটোর খেয়াল নাকি চোখের ভুল, তা ওরাই জানে। আপনিও তাহলে বলছেন বাচ্চা দুটোকে ভূতে নিয়েছে? আমার একার কথায় কিছু যায় আসে না শশাঙ্ক, তবে এই এলাকার লোকেদের এটাই বিশ্বাস। আশ্চর্য, এখনকার দিনে দাঁড়িয়েও কেউ এইসব ভূত প্রেতে বিশ্বাস করে? শশাঙ্ক, এখানকার লোকেরা এইসব বিশ্বাস করে। ভদ্রলোক হাঁটতে হাঁটতেই আমার দিকে একটু ঘন হয়ে এলেন। তারপর মিহি গলায় বললেন, এখানে তো আর কম দিন চাকরি করছি না, প্রায় বছর 15 হতে চলল। অদ্ভুত সব বিশ্বাস এদের। কিরকম? দেখো ভাইয়া, তুমি এদিকে নতুন, তার মধ্যে শহরে থাকা তোমার চিরকালের অভ্যেস। শহরের ওই জমজমাট উজ্জ্বল আলোয় বসে শুনলে এসব গাঁজাখড়ি গল্প বই আর কিছুই মনে হবে না তোমার। কিন্তু নিশুতি রাতের নির্জন অন্ধকারে টিমটিম মোমবাতির আভায় এইসব কথাগুলোই না মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট। কাজেই কথাগুলো হয়তো তোমার বিশ্বাস হবে না। বিশ্বাস অবিশ্বাস তো পরের কথা মৃত্যুঞ্জয় বাবু, আগে বলুনই না। ততক্ষণে আমরা মোড়ের মাথায় চলে এসেছি। বুঝে আসা বিকেলের আবছায়ায় প্রকাণ্ড নিম গাছটাকে কেমন যেন অলৌকিক দেখাচ্ছে। মৃত্যুঞ্জয় বাবু কোনো কথা না বলে দ্রুত পায়ে গাছতলাটা পেরিয়ে গেলেন, যেন খুব সন্তর্পণে এড়িয়ে গেলেন কারোর অনাকাঙ্ক্ষিত উপস্থিতি। হ্যাঁ, তা যা বলছিলাম, প্রত্যেক বছর বর্ষার সময়টায় এখানকার লোকেদের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন দেখি, বুঝলে? কি রকম পরিবর্তন? সেটা ঠিক করে বোঝবার মতো নয় ভায়া। পরিবর্তনটা ঠিক চোখে দেখা যায় না। দিনের পর দিন এখানে থাকতে থাকতে লোকজনের ভাব ভঙ্গি আচার আচরণ দেখে তবে আমি টের পাই। এই যেমন ধরো, এই বর্ষা নামতেই গ্রামের লোকগুলো কেমন যেন একটা গুম মেরে যায়। কারোর সাথে তেমন কথা বলে না, বাড়ির বাইরে খুব একটা বেরোয় না, না ঘুমোলেও সন্ধে রাতেই দরজায় খিল তুলে দিয়ে ঘরেই বসে থাকে। মৃত্যুঞ্জয় বাবু একটা ঢোক গিলে ফের বললেন, সারা বছর যেখানে অনেক রাত পর্যন্ত বাজারের দোকানগুলোতে জোর আড্ডা চলে, সেখানে এই সময়টায় ঠিকমতো রাত নামার আগেই দোকানে ঝাঁপ নেমে যায়। লোকজন কিসের যেন একটা অজানা ভয়ে বাড়ির বাইরে থাকতে সাহস পায় না। বৃষ্টি বাদলা রাত, এই জন্যেই হয়তো কেউ। ওহ, তুমি দেখলে বুঝবে। লোকজনের এই আশঙ্কা দুর্যোগে নয় হে, এমনকি এটা ঠিক আশঙ্কাই নয়, এ জিনিস আতঙ্ক। আতঙ্ক? বর্ষার সময় সন্ধ্যার পর এখানকার কেউ তাদের ছেলে মেয়েদের বাড়ির বাইরে পাঠায় না, এমনকি মেঘলা বিকেলগুলোতেও বাচ্চাদের মাঠে খেলতেও যেতে দেয় না। ব্যাপারটা যে একটা নির্দিষ্ট নিয়মকানুন বা নিষেধাজ্ঞা আছে সেরকম কিছু কিন্তু নয়, বুঝলে? এই সময় অদ্ভুত একটা বিশ্বাস কাজ করে সবার মধ্যে। জ্যৈষ্ঠের শেষ দিকে বর্ষা নামতে না নামতেই প্রত্যেকের মধ্যে ইশারায় যেন চুপি চুপি কথা হয়ে যায়। নিঃশব্দে সকলে এই অঘোষিত নিয়মখানা মেনে চলে। কিন্তু কেন? মানে এই সময়টায় লোকজনের কিসের এত ভয়? ঠিক জানি না ভায়া, তবে এতগুলো বছরে কিছু কিছু কথা কানে এসেছে মাত্র। প্রত্যেকের নিজের মতো বিশ্বাস, নিজের মতো কারণ, কিন্তু ফল ওই একই। বর্ষার সময়টা অজানা কারোর একটা ভয়, একটা
চোরা আতঙ্ক এলাকার বাতাসে পাক খেয়ে বেড়ায়। কোনোবার কিন্তু কিচ্ছুটি হয় না, বর্ষা কেটে যায়, আবার সব স্বাভাবিক। কিন্তু এইবার এর মধ্যেই দুজন নিখোঁজ হয়ে গেল। জানি না আর কি কি হবে। ভদ্রলোকের কথাগুলো উদ্ভট বটে, তবে কেন যেন এই ভর সন্ধ্যায় আমারও ব্যাপারটা মোটেই অবাস্তব কিংবা অস্বাভাবিক কিছু বলে মনে হলো না। আচ্ছা, নতুন লোক পেয়ে মৃত্যুঞ্জয় বাবু আমার সাথে কোনো বদ রসিকতা করছেন না তো? আমি আর চোখে তার মুখের দিকে চাইলাম। ভদ্রলোকের মুখের অভিব্যক্তি কিন্তু অন্য কথা বলল। এর মধ্যেই বিধুবাবুর বাড়ি চলে এসেছিল। আর বেশিক্ষণ দাঁড়িয়ে গল্প করতে আমার ইচ্ছে হলো না। আজ চলি তবে। হ্যাঁ, এসো। ভদ্রলোক একবার গোটা আকাশ জুড়ে দলা পাকানো ঘন কালো মেঘরাশির দিকে চাইলেন। তারপর আমায় উদ্দেশ্য করে শান্ত অথচ উদ্বিগ্ন গলায় বললেন, রাতে হয়তো আবার বৃষ্টি নামবে, সাবধানে থেকো ভায়া, পরিস্থিতি ভালো বুঝছি না কিন্তু। মৃত্যুঞ্জয়বাবু চলে গেলেন। বেশ কিছুক্ষণ পাঁচিলের গায়ে ঠেস দিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। ভদ্রলোকের শেষ কথাগুলো তখনও আমার মাথায় ঘুরছে। একেবারে অবিশ্বাস করিনি ঠিকই, কিন্তু মৃত্যুঞ্জয়বাবুর কথাগুলো যে খুব বিশ্বাস করেছিলাম তা নয়। মন দিয়ে শুধু শুনেছিলাম সবটা। যাকে, পরদিন ছিল রবিবার। সারাদিনটা এপাশ ওপাশ করতেই একরকম কেটে গেল। ঘটনাটা ঘটল পরদিন, অর্থাৎ সোমবার। সেদিনও স্কুলে ছুটি ছিল। দুপুরের পর আকাশ আবারও বিষণ্ণ মেঘে ছেয়ে গেল। আমি লম্বা একখানা ভাত ঘুম লাগিয়েছিলাম। সন্তুর ডাকাডাকিতে যখন ঘুম ভাঙল, তখন জানালার বাইরে ধূসর বিকেল, সন্ধ্যার কালচে ছোপ পড়তে আরম্ভ করেছে। সন্তু আমাদের প্রতিবেশী ছোকরা, গলির মোড়েই ওর বাড়ি। এমনিতে শান্তশিষ্ট, কিন্তু আজ ওর চোখে মুখে কেমন একটা সন্ত্রস্ত উদ্বেগ লক্ষ্য করলাম। ও যেন একটু উত্তেজিত বটে। কি ব্যাপার সন্তু, এই সন্ধ্যাবেলা? তোমায় একবার যেতে হবে শশাঙ্কদা, ভীষণ বিপদ হয়ে গেছে। বিপদ? কিসের বিপদ? আমি একটু আগেই একবার এসে গেছি, শুনলাম তুমি ঘুমোচ্ছ, তাই আর কি ডাকিনি, কিন্তু এখন অবস্থা খুব খারাপ, তাই তোমাকে ডাকতে এলাম। আহা, সে তো হলো, কিন্তু কি সমস্যা সেটা তো বলবে নাকি? মৃত্যুঞ্জয় কাকার ছেলেটা কেমন যেন করছে শশাঙ্কদা, 3-4 জন লোক মিলেও ওকে ধরে রাখতে পারছে না। বলিস কি রে? আমি তরাক করে লাফিয়ে উঠলাম। তাড়াতাড়ি গায়ে একটা জামা গলিয়ে নিতে নিতে ফের জিজ্ঞেস করলাম, কি হয়েছে ওর? জানি না শশাঙ্কদা, তবে এ সাধারণ কোনো রোগ নয়। ছেলেটার মধ্যে কিছু যেন একটা ঢুকে গেছে, নইলে ওইটুকু বছর 12 ছেলে এরকম এরকম ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। চোখগুলো করমচার মতো লাল, ঠোঁটের কোনা বেয়ে লালা গড়াচ্ছে, দেখলেই যেন গা শিউরে ওঠে, কেমন যেন ভয় লাগছে ওকে দেখে। ডাক্তার ডাকা হয়েছে? হ্যাঁ, বাজারে সমীর ডাক্তার দেখছে, তবে এই রোগ সামলানো ওনার কম্য নয়। তাহলে ভালো ডাক্তার ডাক, নইলে ওকে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। শশাঙ্কদা, ওই সমস্ত করে কোনো লাভ হবে বলে তো আমার মনে হয় না। তুমি নিজেই একবার দেখো না, মৃত্যুঞ্জয় কাকা তোমায় অনেকবার করেই ডাকছে। হ্যাঁ, তাই চল, আর বেশি দেরি করাটা ঠিক হবে না। তবে আমার কি মনে হয় জানো শশাঙ্কদা? কি মনে হয়? আমার মনে হচ্ছে ওই ডাইনির কাজ, একদম নিশ্চিত আমি। ডাইনি? কি আশ্চর্য, এর মধ্যে আবার ডাইনি কোত্থেকে এলো? এর আগে ওই যে 2 বাচ্চা ছেলে হারিয়ে গেছিল না, ওদেরও তো ডাইনিতেই নিয়ে গেছিল। কোনো কারণ ছাড়াই আচমকা আমার সারা শরীর কেমন যেন শিরশিরিয়ে উঠল। মনে হলো যেন আমার জামার বুক পকেটে কেউ একদলা হিমশীতল বরফ কুচি ছড়িয়ে দিয়ে গেছে। আমার মনে হচ্ছে মৃত্যুঞ্জয় কাকার ছেলেটাকেও ডাইনিতে পেয়েছে, বুঝলে? ওকেও আর বাঁচানো যাবে না। ডাইনি একবার যাকে ধরে তাকে না নিয়ে গিয়ে ছাড়ে না। সন্তু, তুই বড্ড বেশি বাজে বকিস জানিস তো। তোকে ডাক্তারি করতে কেউ বলেছে? শুধু ওস্তাদি। হ্যাঁ, দেখ, চল এখন। সন্তু হড়বড়িয়ে আরো কিছু বলতে যাচ্ছিল, আমার ধমক খেয়ে ও চুপ করে গেল। কিসের এক নাম না জানা আশঙ্কায় আমার বুকের ভেতরটা তখনও ধুকপুক করছে। যদি সন্তুর কথাই সত্যি হয়,
যদি সত্যি মৃত্যুঞ্জয় বাবুর ছেলেটাকে। আমি আর বেশি ভাবতে পারলাম না। বিধুবাবু বাড়ির দাওয়ায় পায়চারি করছিলেন। আমায় হন্তদন্ত হয়ে বেরোতে দেখে শুধলেন, কি ব্যাপার, সন্ধ্যার হাওয়া খেতে বেরুচ্ছ বুঝি? বিধুচরণ সেন প্রবীণ মানুষ, বয়সের সঙ্গে সঙ্গে জীবনের খাতায় অভিজ্ঞতাও অনেক জমেছে। আমার কেমন যেন মনে হলো এই ভদ্রলোক ব্যাপারটায় হয়তো কিছু আলোকপাত করলেও করতে পারবেন। কোনো রকম ভূমিকা না করেই আমি বিধুবাবুকে ব্যাপারটা সংক্ষেপে বললাম। আর লক্ষ্য করলাম কথাগুলো শুনতে শুনতেই মানুষটার বলিরেখাময় মুখের উপর শ্রাবণের ঘন মেঘ ঘনিয়ে এলো যেন। সমস্তটা শুনে ধীর গলায় তিনি শুধু বললেন, চলো, আমিও তোমাদের সঙ্গে যাব। কি মনে হচ্ছে বিধুবাবু? কি হয়েছে ছেলেটার? না দেখে যদিও কিছু বলা সম্ভব নয়, তবু যতদূর মনে হচ্ছে হয় ওর কোনো খারাপ বাতাস লেগেছে, আর নয়তো নয়তো শিগগির পা চালাও হে, আরো বেশ খানিকটা পথ যাওয়া বাকি। মৃত্যুঞ্জয় বাবুর বাড়িটা খুব একটা দূরে নয়, হেঁটে যেতে খুব বেশি হলে মিনিট 15 সময় লাগে। কিন্তু আজ যেন কিছুতেই পথ আর ফুরোয় না। এদিকটায় আবার রিক্সা মেলে না, কাজেই হাঁটা ছাড়া আর অন্য কোনো উপায়ও নেই। গোটা বাড়িটা কেমন যেন খাঁ খাঁ করছে, কোথাও কোনো সারা শব্দ নেই। আমার মন তখন প্রস্তুত হচ্ছে কোনো এক অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত সত্যের মুখোমুখি হওয়ার জন্য। সন্তু দ্রুত পায়ে ভেতর বাড়ির দিকে এগিয়ে গেল, আর তার একটু বাদেই বেরিয়ে এলেন মৃত্যুঞ্জয় বাবু। কান্না ভেজা চোখ দুটো ঈষৎ রক্তাভ, যেন এক বিধ্বংসী ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। বিধুবাবুই প্রথম শুধলেন, ছেলে কেমন আসে এখন? নিজেই দেখবেন, চলুন। ধরা গলায় বললেন তিনি। আসুন আসুন, ভেতরে আসুন। এসো ভায়া শশাঙ্ক, ভেতরে এসো। মৃত্যুঞ্জয় বাবুর শোবার ঘরটা বেশি বড় নয়, মৃদু আলো জ্বলছে ঘরে। অধোমুখে নিশ্চল মূর্তির মতো খাটের পাশে দাঁড়িয়ে রয়েছেন মৃত্যুঞ্জয় বাবুর স্ত্রী, বোধহয় কাঁদছেন। আর বিছানার ওপর অসাড় হয়ে পড়ে রয়েছে ছোট্ট ছেলেটা। দেখে মনে হয় যেন ঘুমুচ্ছে, কিন্তু আসলে তা নয়। মাঝে মধ্যেই ধনুকের ছিলার মতো বেঁকে যাচ্ছে ওইটুকু শরীরটা। চোখ দুটো যেন কোটর ঠেলে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে বাইরে। জিভ ঝুলে পড়ছে, যেন অতিকায় কোনো দানবীয় উপস্থিতি ভেতর থেকে ওকে দুমড়ে মুচড়ে দিচ্ছে ক্রমাগত। বললে বিশ্বাস করবে না, এমন অবস্থায় 3 জন জোয়ান লোক মিলে ওকে ধরে রাখা যায় না। সে কি আসরিক শক্তি! খানিক বাদে কিন্তু আবার সব ঠিক। অসাড় হয়ে নেতিয়ে পড়েছে, যেন ওর ওই ঘুম কখনো ভাঙেইনি। মুখে আঁচল চাপা দিয়ে মৃত্যুঞ্জয় বাবুর স্ত্রী ডুকরে কেঁদেই চলেছেন। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মৃত্যুঞ্জয় বাবুর বেদনাতুর চোখের দৃষ্টি, মিহি কান্নার শব্দ, সব মিলিয়ে গোটা বাড়িটায় আজ যেন মন ভারী করা বিষণ্ণতা। আমাদের দুজনকে বৈঠকখানায় এনে বসালেন ভদ্রলোক। ডাক্তার কি বললে মৃত্যুঞ্জয়? সমীর ডাক্তার এইমাত্র বেরিয়ে গেল, কিছুই বুঝতে পারেনি। শহরে খবর পাঠিয়েছি, দেখি যদি হাসপাতালে নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করতে পারি। কি করে হলো এসব? জানি না খুড়ো, সন্ধ্যেবেলা অবধি কিন্তু সব ঠিকই ছিল। গলা ঠেলে উঠে আসা একটা উদ্গত কান্নার বেগ চেপে ভদ্রলোক বলতে লাগলেন, একটু আগেই ছেলেটা হঠাৎ ওর মার কাছে এসে বলল ও নাকি বাইরে যাবে। যথারীতি ওর মা এই ভর সন্ধ্যেবেলা বেরোতে বারণ করলো। একে তো দিনকাল সুবিধের নয়, তার উপর আবার আকাশে মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামবে। জানেন করো, মানা করায় ও কোনোদিনও যা করে না আজ তাই করতে লাগলো। প্রথমে বেরোনোর জন্য জেদ করলো, তারপরে কান্নাকাটি, কিন্তু ওর মা কিছুতেই রাজি হলো না। তারপর? আমি তখন আমার পড়ার ঘরে বসে একটা কাজ করছিলাম। ব্যাপারটা লক্ষ্য করে আমার
কেমন যেন খটকা লাগলো। বিকেলের আগে অবধিও মাঠে খেলে এসেছে, তাহলে তাহলে এখন আবার বাইরে যাওয়ার জন্য জেদ করেছে কেন? কখনো তো ও সন্ধ্যের পর বাইরে বেরোতে চায় না। আমি ওকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে সমুবাবু, কাঁদছো কেন? দেখো না বাবা, আমি একটু বাইরে যেতে চাইছি, কিন্তু মা কিছুতেই যেতে দিচ্ছে না। তারপর তারপর সজল চোখ দুটো তুলে আমার দিকে চেয়ে মিহি আবদারের সুরেও বলল, আমি একটু বাইরে যাই বাবা, এক্ষুনি চলে আসবো। কিন্তু এই সন্ধেবেলা বাইরে গিয়ে তুমি কি করবে বলো তো? তোমার বন্ধুরা তো সবাই বাড়িতে। না বাবা, ও বন্ধু নয়, আমায় রামধনু দেখাতে নিয়ে যাবে বলেছে। ধুর বোকা, এই সন্ধেবেলা কি রামধনু দেখা যায়? কিন্তু ও যে বলল, জানো বাবা, আমায়ও বলেছে সন্ধ্যাবেলা বড় রাস্তায় গিয়ে দাঁড়াতে, ওখান থেকে আমাকে নিয়ে যাবে। এবার আমার কেমন একটা সন্দেহ হলো। বললাম, কে বলছে তোমায়? নাম জিজ্ঞেস করিনি বাবা, তবে আমি ওকে চিনি। কয়েকদিন ধরে ও রোজ আমাদের খেলার মাঠে যায়, সবার সাথে কত গপ্প করে। যাবো বাবা, ও চলে এসেছে হয়তো। ব্যাপারখানা আমার মোটেই ভালো লাগলো না। কার কথা বলছে ও সমু? এটাই কি তবে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি যে এর আগে দুজনকে গায়েব করেছে? হতেও তো পারে। না, কোথাও যাওয়া হবে না, নিজের ঘরে যাও। ছেলেটা মুখ ভার করে চলে গেল। তবে আমার মনে দুশ্চিন্তা কিন্তু কাটলো না। আচ্ছা, সমু মিথ্যে কথা বলছে না তো? শিশু মন অজান্তেই তো কত গল্প তৈরি করে নেয়, কিন্তু মিথ্যে বলার ছেলে তো সে নয়। কি মনে হতে জানলা দিয়ে বাড়ির আশপাশটা ভালো করে একবার দেখলাম, না, কেউ তো কোথাও নেই। ফিরে এসে আবার কাজে মন দিলাম। মৃত্যুঞ্জয় বাবু থামলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, মুখটা অসম্ভব রকম ফ্যাকাশে দেখাচ্ছে। উত্তরের খোলা জানলাটা দিয়ে একটা করুণ গা শিরশিরে বাতাস আমাদের সবাইকে একবার ছুঁয়ে গেল। খানিক বিরতি নিয়ে তিনি পুনরায় বলতে শুরু করলেন, কতক্ষণ সময় কেটেছে খেয়াল ছিল না। হঠাৎ হঠাৎ তো অতসের চাপা চিৎকার শুনে চমকে উঠলাম। তড়িঘড়ি উঠে গিয়ে দেখি অতসের সমর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মুখটা ওর পাংশু, যেন কিছু একটা দেখে প্রবল ভয় পেয়েছে। কি হয়েছে অতসী? ও ও কাঁপা কাঁপা হাতে ছেড়ে ঘরের দিকে নির্দেশ করলো, মুখে কিছু বলল না। দরজাটা ভেজানো ছিল, আর ওই ভেজানো দরজার পাল্লার ফাঁকে চোখ রাখতেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। শির দাঁড়াবে একটা হিমেল রক্তের স্রোত টের পেলাম। কি দেখলাম জানেন? দেখলাম ছেলে আমার জানলার গোড়া চেপে ধরে স্থির হয়ে বসে আছে, আর খুব নিচু গলায় ফিসফিসিয়ে কার সাথে যেন কথা বলছে। জানলার ওপাশের আলো আঁধারের মধ্যে জমাট বেঁধে রয়েছে এক বিকট অন্ধকারে তৈরি শরীর। আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না মশাই, তবে আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি। নিজের চোখে ওই অন্ধকারের মধ্যে জল করছে একজোড়া নীলচে চোখ। সে যে কি ভয়ানক দৃশ্য তা বলে বোঝানো সাধ্য আমার নেই। আমি এক ধাক্কায় দরজাটা খুলে ফেলতেই অন্ধকারটা স্যাঁত করে কোথায় যেন সরে গেল, আর তার প্রায় সঙ্গে সঙ্গেই সমু অস্ফুট এক আর্তনাদ করে লুটিয়ে পড়লো মেঝেতে। সেই থেকে ওরা জ্ঞান ফেরেনি, শুধু মাঝে মধ্যে দুমড়ে মুচড়ে যাচ্ছে শরীরটা। কি যে হলো আমি কিছুই বুঝতে পারছি না।
বুঝতে পারছি না। আমি রুদ্ধশ্বাসে মৃত্যুঞ্জয়বাবুর বর্ণনা শুনছিলাম। ভদ্রলোক থামলেন, তবে আমার মুখে কোনো কথা জোগালো না। বিধুবাবু একটা দীর্ঘশ্বাস চেপে গিয়ে আশ্বাসের সুরে বললেন, তুমি যদি ভেঙে পড়ো তাহলে কিন্তু চলবে না মৃত্যুঞ্জয়। ঈশ্বরের ওপর ভরসা রাখো। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না, আমরা তো আছি। এমন সময় বাইরের উঠোনে কয়েকটা চাপা গলার কথাবার্তা শোনা গেল। ওই ওই ডাক্তারবাবু এলেন বোধ হয়। ওঠো মৃত্যুঞ্জয়, ওঠো, তোমায় এখন শক্ত থাকতে হবে। দেখো, যদি আজ রাতের মধ্যেই ওকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা যায়। ডাক্তার অনেকক্ষণ ধরে সম্মুখে পরীক্ষা করলেন, তারপর কিসব ওষুধপত্র লিখে দিয়ে চলে গেলেন। হ্যাঁ, আমরা যতক্ষণ রইলাম তার মাঝে কিন্তু ওই ভয়ঙ্কর খিচুনির মতো ব্যাপারটা আর হয়নি। অনেক রাতের দিকেই আমরা ফিরলাম। ছেলেটার জ্ঞান না ফিরলেও ততক্ষণে সে অনেকটাই সামলে উঠেছে। ফেরবার সময় পথে বিধুবাবু বললেন, এ যাত্রা হয়তো প্রাণে বেঁচে গেল। বিধুবাবুর কথা মেলেনি। খবর পেলাম সেদিন ভোর রাতেই নাকি সমুর অবস্থা ভীষণ খারাপ হয়, আর রাত ফুরোনোর আগেই সব শেষ। খবরখানা শুনেই মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করে উঠেছিল। চোখের সামনে অনেকগুলো দৃশ্য খেলে গেল পরপর। মৃত্যুঞ্জয় বাবুর অসহায় মুখটা, তার স্ত্রী আর ওই নিষ্পাপ শিশু। কিভাবে মারা গেল ছেলেটা? আর এর আগে নিখোঁজ হওয়া ওই বাচ্চা দুটোরই বা কি হলো? এই রহস্যের কি কোনো মীমাংসা নেই? এর দিন কতক পরের কথা। সেদিন কি একটা কাজ সেরে স্কুল থেকে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হলো। ফিরে এসেই দেখি বিধুবাবুর বৈঠকখানায় সন্তু গুম মেরে বসে রয়েছে। বিধুচরণ সেনের মুখের রেখাতেও গাম্ভীর্যের ছাপ সুস্পষ্ট। আমি কেমন যেন ভেবলে গেলাম। এই কদিনে যা সব অসম্ভব ঘটনা শুনছি, তাতে এখন আর একটা দুঃসংবাদ পেলেও অবাক হব না। কি হয়েছে মেসমশাই? সন্তু এখানে কোনো খারাপ কিছু? তুমি হাত মুখ ধুয়ে এসো, আগে কয়েকটা কথা বলবার আছে। বিধুবাবুর শান্ত গম্ভীর গলা শুনে অকারণেই আমার বুকটা কেমন যেন দুরু দুরু করে উঠল। পোশাক বদলে হাত মুখ ধুয়ে আবার যখন বৈঠকখানায় এসে বসলাম, তখন আমার অজান্তেই ঘরের বাতাস অনেকটাই ভারী হয়ে উঠেছে। একটা দম চাপা দুশ্চিন্তা গোটা ঘরময় পাক খেয়ে বেড়াচ্ছে যেন। বিধুবাবুই প্রথম কথা বললেন, শশাঙ্ক, বুঝতেই তো পারছো গ্রামের পরিস্থিতি খুব একটা ভালো নয়। কাজেই অন্ধকার নামার পর বাড়ির বাইরে না বেরোনোই ভালো। আর যদি একান্তই বেরোতে হয় তাহলে নিজের সঙ্গে একটা লোহার টুকরো রাখবে। লোহার টুকরো কেন? সঙ্গে লোহা থাকলে ও কাছে আসতে পারে না। সোজা হয়ে বসলাম। কার কথা বলছেন ভদ্রলোক? সেদিন স্কুল থেকে ফেরার পথে মৃত্যুঞ্জয় বাবু তো এরকমই কিছু একটা বলছিল না? আমার মুখের রেখায় ফুটে ওঠা অনুচ্চারিত প্রশ্নটা বিধুবাবু যেন বুঝতে পারলেন। তুমি বাইরের লোক শশাঙ্ক, বিশ্বাস করতে হয়তো তোমার মন চাইবে না, কিন্তু আমরা মানি যে এই গ্রামে এক ডাইনির বাসা। ডাইনি? হ্যাঁ, ডাইনি। এই যে তিনটে ছেলে মারা পড়ল, আমাদের বিশ্বাস এর পিছনে আছে ওই ডাইনির হাত। এসব হরি কাজ। চকিতে একবার আশপাশটা দেখে নিয়ে গলাটা খাটো করলেন ভদ্রলোক। বললেন, মোড়ের মাথায় ওই যে প্রকাণ্ড নিম গাছটা, ওখানেই তো ওই ডাইনির বাসা। লক্ষ্য করলে দেখবে নিম গাছটার গুঁড়ির কাছে একটা মস্ত খোদল আছে। ওর ভেতরেই ওই ডাইনি খাপটি মেরে থাকে। আর সুযোগ পেলেই। আমার মনে কেমন যেন এক মিশ্র অনুভূতি জন্মালো। সেটা ভয় নয়, আতঙ্কা নয়, শ্রদ্ধা ভক্তি কিচ্ছু নয়, কেমন একটা অদ্ভুত অনুভূতি। এখানকার লোকগুলো কি ভীষণ কুসংস্কারগ্রস্ত। মৃত্যুঞ্জয় বাবু, বিধু সেন, সন্তু সবাই
এই আধুনিক বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও মোটামুটি শিক্ষিত প্রবীণ এতগুলো ভদ্রলোক কিনা ডাইনিতে বিশ্বাস করছে। আর শুধু তাই নয়, দুটো কিডন্যাপিং কেসকেও রীতিমতো ভুতুরে ঠাউরাচ্ছে। বিরক্তিতে ব্রুজরা কুঁচকে গেল আমার। আমি জানি শশাঙ্ক, আমার কথাগুলো হয়তো তোমার কাঁচা খুঁড়ি কিংবা কোনো ছেলে ভোলানো গপ্প বলে মনে হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। এই ডাইনির গল্প, এই ভয় এখানকার বাতাসে মিশে রয়েছে। ওই নিম গাছ আর আমরা এতগুলো লোক তার সাক্ষী। আচ্ছা মেসমশাই, আপনার কথাগুলোই আমি বিশ্বাস করে নিলাম, তবুও তো ওই বাচ্চা দুটোর হারিয়ে যাওয়া বা সেদিন সমুর অদ্ভুতভাবে মারা যাওয়ার সাথে ডাইনির কোনো সম্পর্ক আমি খুঁজে পাচ্ছি না। তিনজনের কেউই তো ওই নিম গাছতলায় যায়নি, প্রত্যেকেই তো নিজের বাড়ি থেকে। হ্যাঁ, ঠিকই বলেছ, তিনজনের কেউই নিম গাছটার আশেপাশে যায়নি, কিন্তু ওই ডাইনি আমাদের এলাকায় ঢুকেছে। ভালো করে ভেবে দেখো, দুজনেই হারিয়ে যাওয়ার ঠিক আগে অচেনা কাউকে একটা দেখে ভয় পেয়েছিল। আর ভুললে চলবে না যে মৃত্যুঞ্জয়ের ছেলেও কিন্তু মারা যাওয়ার দিন সন্ধেবেলা এক অদ্ভুত ছায়া মূর্তির সঙ্গে কথা বলেছে। আমি নিশ্চিত এই অচেনা উপস্থিতি সেই শয়তান। কিন্তু খুড়ো, ও লোকালয় ঢুকলো কি করে? সন্তোর সতর্ক গলায় ভয়ের আভাস স্পষ্ট। ওই নিম গাছ তো বেঁধে দেওয়া, ওটা ছেড়ে কারোর পক্ষে বেরিয়ে আসা মোটেই তো সম্ভব নয়। সেটাই তো ভাবছি সন্তু, সেটাই তো ভাবছি। কেউ নিশ্চয়ই ওকে নিয়ে এসেছে এখানে। কিন্তু কে করবে বলো তো? কেই বা জেনে শুনে এই বিপদ ঘাড়ে করে বয়ে নিয়ে আসবে? জেনে শুনে না হলেও না জেনে হয়তো কেউ এনেছে, কিন্তু ও যে এসেছে এ কথা অস্বীকার করা চলবে না। যা, তাহলে তো বিপদ আরো বাড়লো খুড়ো। আমরা যদি খুঁজেই না বের করতে পারি যে ও কার ওপর ভর করেছে, তবে তো আরো লোক মারা যাবে। বিধুবাবু ঠোঁট কামড়ে চুপ করে রইলেন। আমি সন্দিগ্ধ গলায় বললাম, শুধু এই কয়েকটা ঘটনা দেখে আপনারা এতটা নিশ্চিত কি করে হচ্ছেন যে এটা কোনো ডাইনির কাজ? গোটা ব্যাপারটা একবার সাধারণভাবে ভেবে দেখুনই না, তাহলেই দেখবেন আর 5টা লোক নিখোঁজ হয়ে যাওয়ার সঙ্গে এখনকার ঘটনাগুলোর কোনো পার্থক্যই নেই। বিধুবাবু আচমকা প্রসঙ্গ বদলে ফেলে অদ্ভুত একটা প্রশ্ন করলেন। তুমি মৃত্যুঞ্জয়ের ছেলের সৎকারের সময় শ্মশানে গিয়েছিলে? আমি দুপাশে মাথা নেড়ে বললাম, না, মৃত্যুঞ্জয় বাবুকে ওই অবস্থায় দেখার মতো মনের জোর আমার ছিল না, তাই। হ্যাঁ, সেই জন্যই তুমি এগুলোকে এখনো সাধারণ ঘটনা ভাবছ। মানে? আমি হলপ করে বলতে পারি, সেদিন শ্মশানে গেলে তুমি আজ এই কথা বলতে পারতে না। সেদিন মরার খাটিয়া কাঁধে চলতে থাকা একদল লোকের মধ্যে থেকেও যে মারাত্মক ভয় আমি পেয়েছিলাম তা জীবনে ভুলবার নয়। আপনি ভয় পেয়েছিলেন মেসমশাই? শুধু আমি কেন, শ্মশান যাত্রীদের মধ্যে এমন কেউ নেই যে বলতে পারবে সেই রাতে সে ভয় পায়নি। কি দেখেছিলেন আপনারা? সেসব রীতিমতো অলৌকিক ঘটনা শশাঙ্ক। এই দেখো, ভাবতেই আবার গায়ে কেমন কাঁটা দিচ্ছে। দেখো, ওহ, সে রাতে মৃতদেহ নিয়ে পথে নামবার পর থেকেই আবার কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। জলো বাতাসটা মাঝে মাঝেই মরার ওপরকার চাদরটা সরিয়ে দিচ্ছে। পথের পাশে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে থাকা একদল কুকুর আমাদের দেখেই করুণ স্বরে কেউ কেউ করে কেঁদে চলল। হরিধ্বনির শব্দ ছাপিয়ে মাঠের ওপাশ থেকে শেয়ালের ডাক কানে আসছে এক টানা। আর ঠিক সেই সময় হঠাৎই আমাদের চোখের সামনে একটা অন্ধকারে তৈরি শরীর বিদ্যুৎ গতিতে রাস্তার এই পাশ থেকে ও পাশে সরে গেল। থমকে দাঁড়িয়ে পড়লাম প্রত্যেকে। সন্তু কাঁপা কাঁপা হাতে টর্চ জ্বালল, আর সেই ফ্যাকাশে আলোয় নিমিষের জন্যে যা দেখলাম তাতে আমার বুকের মধ্যে দিয়ে হিম বয়ে গেল যেন। স্পষ্ট দেখলাম সামনের অশ্বত্থ
অশ্বত্থ গাছটার আবছায়ায় কেউ একজন স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। টর্চের আলো পড়ে তার নিষ্ঠুর চোখ জোড়া ধিকি ধিকি চলছে। মৃত্যুঞ্জয় অস্ফুটে হাহাকার করে উঠল। এটাই এটাই সেই এটাই সেই লোকটা। আজ সন্ধ্যায় একেই দেখেছি আমি। এই বলে সে প্রায় অশ্বত্থ গাছটার দিকে ছুটেই যাচ্ছিল। আমরা কয়েকজন মিলে ওকে অতি কষ্টে নিরস্ত করলাম। ততক্ষণে অন্ধকারের জোনাকির দলের মধ্যে মিশে গেছে সেই ভয়ালো চোখ জোড়া। রাত তখন প্রায় 2 প্রহর হবে। আমরা আবার রওনা দিলাম, কখনো ঝোপে ঝাড়ে, আবার কখনো বা পথের বাঁকের অন্ধকারে মিশে। ওই ছায়া মূর্তি গোটা পথটা আমাদের সঙ্গে চলেছে। ভয়ে প্রত্যেকের হাত পা ঠান্ডা হয়ে এসেছে, গলা শুকিয়ে কাঠ। সে রাতে যে কিভাবে আমরা সৎকার সেরে ফিরেছি তা শুধু আমরাই জানি। বলছেন কি? এবার তুমি এই ঘটনাকে আবার আমার চোখের ভুল বলে বসো না। শুধু আমি নই, সে রাতে উপস্থিত প্রত্যেকেই ওই ছায়া মূর্তিটাকে দেখেছে। আশা করি একই সঙ্গে এতগুলো লোক ভুল দেখবে না। আচ্ছা মেসমশাই, ধরে নিলাম এই ঘটনাগুলোর পেছনে সত্যি সত্যিই কোনো অপশক্তির হাত রয়েছে, তাহলেও কিন্তু কতগুলো প্রশ্ন থেকে যায়। কিরকম প্রশ্ন? ও এখানে এলো কি করে? পৃথিবীতে এত জায়গা থাকতে এখানকার ওই নিম গাছটাকেই বা ও বেছে নিল কেন? প্রশ্নটা তুমি বড় মন্দ করনি শশাঙ্ক। ঘটনা শুনে যে কেউ প্রথমে এই প্রশ্নই করবে। বিধুবাবু একটু থেমে একবার আমার দিকে আর একবার সন্তুর দিকে চাইলেন। তারপর একটা লম্বা শ্বাস টেনে ফের বলতে আরম্ভ করলেন। কিন্তু সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। আমরা ছোট থেকেই শুনে আসছি, বুঝলে, যে ওই নিম গাছটার অন্ধকার কোটরে নাকি ভূত থাকে। গাছটাকে আমরা বেশ ভয় পেতাম। অনেক বয়স কিন্তু গাছটার। ছোট থেকে ওটাকে আমরা যেমন দেখে আসছি এখনো ঠিক তেমনই রয়েছে। একটা ডালও ভেঙে পড়েনি কোনো দিন। ও গাছে কোনো পাখি বাসা করে না, গাছের নিচে কোনো পশু দাঁড়ায় না। গাছটা যেন রাশি রাশি রহস্য বুকে নিয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে সুদূর অতীত থেকে। বুড়োদের মুখে গল্প শুনেছি যে বহুকাল আগে নাকি একসময় ওই নিম গাছের তলায় মরাও পোড়ানো হতো। তবে এসব ছোটবেলাকার গল্প, বয়স বাড়লে এমনিতেই ফিকে হয়ে পড়ে। এখানেও তাই হয়েছিল। আমরাও সবটা একরকম ভুলেই গিয়েছিলাম। তবে বেশ কয়েক বছর আগে এমন একটা ঘটনা ঘটল যা ওই ভুলে যাওয়া ভয়টা ফিরিয়ে আনলো আবার। কিরকম ঘটনা? বলছি শোনো। সে বছরও কতকটা এমনই বর্ষা চলছিল। টানা বর্ষায় তখন হাঁপিয়ে উঠেছে প্রত্যেকে। পথ ঘাটে প্রায় 1 হাঁটু জল। তা এমনই একদিন হঠাৎ রাধানাথের ছোট মেয়েটা ওই নিম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। বেদবা মেয়ে, বহুদিন থেকেই বাপের ঘরে এসে পড়েছিল। ওর একমাত্র ছেলেটাও যেদিন ট্রেনে কাটা পড়ল, তখন আর মনের কষ্ট সহ্য করতে না পেরেই হয়তো। যাই হোক, পরদিন সকালে মৃতদেহটা দেখেছিলাম আমরা। ফাঁসির মরা যে এত ভয়ঙ্কর দেখতে হয় তা আমার জানা ছিল না। তার মধ্যে সারা রাত বৃষ্টিতে ভিজে নীলচে হয়ে যাওয়া শরীরটা যে কি বিভৎস দেখাচ্ছিল তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ঘাড়ের ভাঙা হাড়টা চামড়া ফুঁড়ে কিছুটা বেরিয়ে এসেছে। বিস্ফারিত চোখ দুটো আর প্রায় গলা অবধি ঝুলে পড়া জিভটা দেখেই ভয়ে আবার সারা শরীর ঠক ঠক করে কেঁপে উঠেছিল একবার। সে যাকে, আসল ঘটনা তো শুরু হলো এরপর। দিন 2 কাটতে না কাটতেই রাত বিরেতে
ওই নিম গাছটার তলায় কাকে যেন একটা দেখা যেতে লাগলো। সাদা কাপড়ে ঢাকা একটা আবছায়া শরীর। কখনো আচমকাই কারোর বাড়ির জানলায় উঁকি দেয়, তা আবার কখনো পথের ধারের অন্ধকার ঝোপে ছাড়ে। দিন মানেও নিম গাছটার নিচ দিয়ে লোকজন চলাচল করতে ভয় পেত। সব সময় মনে হতো ওই ঝাঁকড়া ডালপালার আড়াল থেকে একটা অন্ধকার চোখ যেন নিঃসারে লক্ষ্য করছে সব কিছু। মনে হতো শিকড়ের গায়ে ওই অন্ধকার খোদলটা থেকে যেন একটা অতিকায় ছায়ামূর্তি গুঁড়ি মেরে বেরিয়ে আসতে চাইছে। শেষমেশ এই উৎপাত আর সহ্য করতে না পেরে একজন ওঝাকে ডেকে আনা গেল। মৃত্যুর পর রাধানাথের মেয়েটার হয়তো গতি হয়নি। অনেক সময় অপঘাতে মৃত্যুর পর গতি না হওয়া পর্যন্ত আত্মারা এলাকাতেই ঘুরে বেড়ায়। কখনো কখনো তাদের দেখাও যায়। এক্ষেত্রেও সেরকমটাই ভেবেছিলাম আমরা, কিন্তু সব দেখে শুনে ওঝা যা বলল তাতে ভয়ে আমাদের হৃদস্পন্দন তো প্রায় বন্ধ হওয়ার জোগাড়। কি বলল? ওঝা জানালো, হঠাৎ সে ওই সাদা কাপড়ে ঢাকা ছায়া মূর্তিকে দেখা যেত। ও রাধানাথের মেয়ে নয়। তবে ডাইনি। হ্যাঁ হে, ঠিকই শুনেছ, ডাইনি। জানা গেল নিম গাছটা নাকি যুগ যুগ ধরে বয়ে নিয়ে আসছে একাদিম অভিশাপ। ওই নিম গাছের গুঁড়ির গায়ে অন্ধকার কোটরেই ডাইনির বাসা। বছরের পর বছর ধরেও আছে, কিন্তু কিভাবে যে সেই ডাইনি ওই নিম গাছে এলো তা ওঝাও বলতে পারেনি। ওনাকে সারা বছর অন্ধকারে ঘুমোয়, একমাত্র বৃষ্টির শব্দেই ওর ঘুম ভাঙে, আর তখনই ও বেরোয় শিকারের খোঁজে। কিন্তু কোনো জাগতিক শরীর না থাকায় ও বড় কিছু শিকার করতে পারে না। তবে এবার রাধানাথের মেয়ের শরীরও পেয়েছে। কাজেই কোনো ঘোর বর্ষার রাতেও শিকার ধরতে বেরুবে, আর এবারকার শিকার হবে মানুষ। আমাদের ভাগ্যি ভালো, সে বাড়াবাড়ি কিছু হওয়ার আগেই ওঝাকে খবর দেওয়া হয়েছিল। ওঝা কি সব উপাচার করে গাছটাকে বেঁধে দিয়ে গেল, আর বলে গেল ওই ডাইনি একবার মানুষের শরীরের স্বাদ পেয়েছে, এখন ও আর নিম গাছে থাকবে না। বারবার কোনো মানুষের শরীরে ঢোকবার সুযোগ খুঁজবেও, আর একবার এই সুযোগ পেলেই ব্যাস, গ্রামে তখন নেমে আসবে মৃত্যুর মিছিল। একটানাই অসম্ভব গাঁজাখড়ি গল্পগুলো শুনতে শুনতে আমি কিঞ্চিত অধৈর্য হয়ে পড়েছিলাম। ব্যাস, তাহলে তো মিটেই গেল। আপনাদের সেই ডাইনি তো ওই নিম গাছেই বাঁধা রয়েছে। বেশ স্পষ্ট তো বোঝাই যাচ্ছে যে বাচ্চাগুলোর নিখোঁজ হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। বিধুবাবু আমার গলায় বিরক্তির সুর টের পেলে। মৃদু হেসে শান্তভাবে তিনি বললেন, হা, ব্যস্ত হচ্ছ কেন শশাঙ্ক? সবটা শোনো আগে। ও এখন আটকা পড়ে আছে কথা ঠিক, কিন্তু তাই বলে যে কোনো দিন ওখান থেকে বেরিয়ে আসবে না, এটা ভাবলে কিন্তু ভুল ভাববে। প্রতি বর্ষায় ওর ঘুম ভাঙে, আর প্রত্যেকবার ও অপেক্ষায় থাকে যে কারুর উপর ভর করে ও ঠিক গ্রামের সামনে আসবে আবার শিকার ধরতে। ওঝা আমাদের বারবার সাবধান করে গিয়েছিল যে কোনো ঝিম ধরা বর্ষার সন্ধ্যায় নিম গাছটার তলা দিয়ে যাওয়ার সময় যদি ওখানে অচেনা কাউকে দেখা যায়, তবে ভুলেও যেন আমরা তার সাথে কথা না বলি। সেই অচেনা মানুষটাই যে ছদ্মবেশী শয়তান নয় তা কে বলতে পারে? তাই শুধু অচেনা কেন, বৃষ্টির রাতে চেনা কেউও যদি ওই নিম গাছতলায় দাঁড়িয়ে আমাদের ডাকে, তবু আমরা দাঁড়াই না। কথা বলা তো দূরস্থ। যদি কেউ কথা বলে ফেলে কি হবে তখন?
সেই হতভাগ্যকেই ভর করে ওই ডাইনি তখন লোকালয়ে ঘুরবে, আর প্রত্যেকটা বৃষ্টি পড়ার রাতেই শিকার ধরবে। এবার বুঝতে পারছো তো সে কেন বাচ্চা দুটোর নিখোঁজ হয়ে যাওয়াটাকে আমরা স্বাভাবিক বলছি না? সে তো বুঝলাম মেসমশাই, কিন্তু শুধু বাচ্চারাই কেন, অন্য কোনো মানুষকেও তো। হ্যাঁ, অন্য যে কাউকেই সে মারতে পারত। তবে শুনেছি এই ডাইনিরা নাকি চিরকালই ছোট বাচ্চাদের খুব পছন্দ করে, হয়তো সেই জন্যই। তাহলে আপনারা সহ মৃত্যুঞ্জয় বাবু, তার ছেলে আর ওই বাচ্চা দুটো নিখোঁজ হওয়ার আগে যাকে দেখেছিল সেই কি ওই ডাইনি? একদমই তাই। ওরা শিকারকেও দেখা দেয়। তাহলে এখন উপায়? খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হবে যে কার ওপর ভর করে ওই ডাইনি আবার আমাদের গ্রামে ঢুকেছে। কেউ তো এমন আছেই যে নিষেধ না শুনে ওই নিম গাছতলায় দাঁড়িয়েছে, আর শুধু দাঁড়িয়েই থাকেনি, ওই ডাইনিকে নিয়ে গাঁয়ে ঢুকেছে। খুঁজে ওকে বের করতেই হবে, নইলে। একটা ভারী দীর্ঘশ্বাসের আড়ালে ভদ্রলোকের শেষ কথাগুলো চাপা পড়ে গেল। তিনি থামতে অনেকক্ষণ তিনজনে গুম হয়ে বসে রইলেন। আমার অবিশ্বাসী মনের ভেতরটাও কেমন যেন এক অনাগত বিপদের আশঙ্কায় হু হু করে উঠল। সেদিন রাতের ঘটনাটা বারবার যেন আমার মনে পড়তে লাগলো। আমিও তো কাউকে দেখেছিলাম ওই নিম গাছটার নিচে, সেই কি তবে? কিন্তু তা কি করে হয়? অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে তোলপাড় করে বেড়াতে লাগলো। নীরবতা ভেঙে মৃদু গলায় সন্তু বলল, দেখেছেন, ভুলেই যাচ্ছিলাম, একটা খবর পেয়েছি খুড়ো, সেটা বলতেই এই সন্ধেবেলা ছুটে এলাম। কি খবর? আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি কয়েকদিন আগে এই গ্রামে নাকি একটা বুড়ি এসেছে। বুড়ি? হ্যাঁ গো খুড়ো, বুড়ি। পাগল টাগল বা ভিখিরি গোছের কেউ হবে, বুঝলে। ওই জঙ্গলের দিকটায় যে ভাঙা চালাঘরটা রয়েছে ওতেই থাকে, জঙ্গলের কাঠকুটো কুড়িয়ে বেড়ায়। এমনিতে বুড়ি নাকি এক জায়গায় বেশি দিন থাকে না, ঘুরে ঘুরে বেড়ায়, যেখানে সুবিধা হয় সেখানেই থেকে যায়। কিন্তু আশ্চর্যের কথা কি জানো খুড়ো, ওই বুড়ি আজ প্রায় 10 দিন হয়ে গেল এখান থেকে এক ফোঁটা নড়েনি। তা তুমি এত সব কোত্থেকে জানলে সন্তু? আরে বিশে রায়ের মুখে শুনলাম গো। ও কাঠুরে কি না প্রায়ই তো জঙ্গলের দিকটায় কাঠ কাটতে যায়। ও নাকি কয়েকদিন থেকেই ওই বুড়িটাকে লক্ষ্য করছে। ভাঙা চালা ঘরের দাওয়ায় বসে রোজ রোজ নাকি কি সব বিড়বিড় করে। হ্যাঁ গো, আর মাঝে মাঝে ফিস ফিসিয়ে নাকি কাউকে যেন ডাকে। খুড়ো, আমার কিন্তু ব্যাপার মোটেই ভালো ঠেকছে না, বুঝলে। তার মানে তুমি বলতে চাইছো যে ওই বুড়ির ওপর ভর করেই ডাইনি? আরে না না, আমি সে কথা বলতে চাইনি তো। আপনি একবার নিজেই ভালো করে চিন্তা করে দেখুন। আমাদের গ্রামে সবাই কিন্তু কম বেশি ওই নিম গাছটার কথা জানে। কাজেই কেউ এই বর্ষার রাতে প্রাণের মায়া ত্যাগ করে ওখানে নিশ্চয়ই দাঁড়াবে না। হ্যাঁ, কথা ঠিক। তার মানে ধরে নিতে হবে এমন কেউ এই কাজ করেছে যে এই বিপদের কথা জানতো না। আর সেই দিক থেকে ভেবে দেখতে গেলে আমাদের গ্রামে দুজনই আছে যে এই বিপদের কথা জানতো না। এক ওই ভিখিরি বুড়ি, আর দুই। সন্তুর চোখের ইশারা বুঝতে আমার অসুবিধে হলো না, তবু মুখে কিছু বললাম না। তুমি বড় বেশি আজে বাজে বকো সন্তু। আরে না না, আমি তো শুধু কথার কথা বলছিলাম খুড়ো। আলোচনা যে খুব একটা সুখকর দিকে যাচ্ছে না তা বুঝতে পেরে প্রসঙ্গ ঘুরিয়ে আমি বললাম, মেসমশাই, যা বুঝছি তার মানে ওই শয়তান এই মুহূর্তে গ্রামেই রয়েছে। বিলক্ষণ রয়েছে, হয়তো ছদ্মবেশে এখন অপেক্ষা করছে আর একটা বৃষ্টি মুখর রাতের, আর একটা নতুন শিকারের। এবার তাহলে ওই শয়তানটাকে খুঁজে পাবেন কি করে? হ্যাঁ, আরে ও তো যে কারুর মধ্যেই লুকিয়ে থাকতে পারে। সেটাই তো ভাবনার বিষয়। খুড়ো, যাবেন নাকি একবার ওই বুড়ির ওখানে? আর যদি কিছু সন্ধান পাওয়া যায় তাই আর কি বলছিলাম। হ্যাঁ, তা যাওয়া যেতেই পারে, তবে আজ নয়, কাল সন্ধে নাগাদ এখানে চলে এসো, দেখা যাক কি হয়।
বলছি মেসোমশাই, আমিও আপনাদের সঙ্গে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তবেই। না না, আপত্তি থাকবে কেন? বেশ তো, কাল তাহলে তুমিও চলো আমাদের সঙ্গে। জঙ্গলটা লোকালয় ছাড়িয়ে একটু বাইরের দিকে। সন্ধ্যার নিবিড় অন্ধকারে বেশি দূর চোখ চলে না। আজও ঘন ঘন মেঘের গুরু গম্ভীর ডাক কানে আসছে। সন্তু হাঁটছে সবার আগে, তারপর বিধুবাবু, আর সবশেষে আমি। উত্তরের কচুবনে রাশি রাশি জোনাকি পোকার দল মিটমিট করছে। কয়েকটা লতা পাতা ঝোমছাড় ডিঙিয়ে একটু এগোতেই চালা ঘরখানা চোখে পড়ল। জরাজীর্ণ বাড়িটার সর্বত্র আগাছা গজিয়েছে, রোয়াকে উই পোকার ঢিবি। পশ্চিমের দেওয়ালটা অনেকটাই ঝুঁকে পড়েছে, যে কোনো দিন ভেঙে পড়বে। দেখলেই বোঝা যায় এখানে বহুদিন কোনো মানুষের পা পড়ে না। বাড়িটা দেখেই আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। এখানে কেউ থাকে বলে তো মনে হচ্ছে না। না শশাঙ্কদা, আমি আজকেও খবর নিয়েছি, বুড়ি এখানেই আছে। সাপ খোপের কোনো উপদ্রব নেই তো আবার? যা জঙ্গলে জায়গা। থাকতেও তো পারে, বলা তো আর যায় না, তবে সাবধানে এসো। সন্তু হাতের টর্চটা জেলে খানিকটা এগিয়ে গেল। বিধুবাবু দেখলাম স্থির হয়ে দাঁড়িয়ে, সভয়ে চারিদিকে কিছু একটা দেখছে। কি খুঁজছেন মেসোমশাই? না না, খুঁজছি না, জায়গাটা কেমন যেন অস্বাভাবিক ঠেকছে। অস্বাভাবিক ঠেকছে? লক্ষণ ভালো নয়, অশুভ কিছু একটা আছে এই জঙ্গলে। দেখো দেখো, মাঝে মধ্যেই কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা হাওয়া বইছে, অথচ একটা গাছের পাতাও নড়ছে না, যেন বাতাস নয়, কারুর চাপা নিঃশ্বাস। তবে এই শয়তান এখানেই কোথাও আছে? সেই সম্ভাবনাই বেশি। আচ্ছা মেসোমশাই, ওই বুড়ির মধ্যেই যদি ডাইনি ভর করে থাকে, তাহলে সেটা বুঝবেন কি করে? হাজারটা সাধারণ মানুষের ভিড়ে এদের আলাদা করে চেনার কোনো উপায় নেই শশাঙ্ক। শয়তান চুপি সারে লুকিয়ে থাকে আমাদের মতো আর 5টা মানুষের মধ্যেই। বিধুবাবু আর চোখে আরেকবার বাড়িটার দিকে চাইলেন, তারপর গাঢ় স্বরে বললেন, তবে ওই বুড়ির মধ্যেই যদি ডাইনি থেকে থাকে, আর যদি ও সত্যি বাচ্চাগুলোকে মেরে থাকে, তাহলে এখানে আমরা মানুষের চামড়া নির্ঘাত পাব। চামড়া? হ্যাঁ, জানো না বুঝি? ডাইনিরা মানুষের চামড়া গায়ে পড়তে ভীষণ ভালোবাসে, আর সেসব রাখার জন্য এর চেয়ে ভালো জায়গার হবে না। আমার গাটা কেমন যেন ঘিন ঘিন করে উঠল। স্যাঁতস্যাঁতে জলো হাওয়াটা দীর্ঘশ্বাসের মতো আমাদের ছুঁয়ে বেরিয়ে গেল। সন্তু সামনে থেকে চাপা গলায় হাঁক দিল, খুড়ো, কি হলো? দাঁড়িয়ে পড়লেন কেন? আসুন। ঘুণ ধরা কাঠের জীর্ণকায় দরজাটার সামনে গিয়ে দাঁড়াতেই একটা মোটকা গন্ধ নাকে লাগলো। চৌকাঠের ফাঁক গলে খুব ক্ষীণ একটা আলোর রেখা দেখা যাচ্ছে। ভেতরে হয়তো কেউ আছে। বিধুবাবু একটা লম্বা শ্বাস টেনে দরজার পাল্লায় এসব ঠেলা দিলেন। ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল দরজাটা। সঙ্গে সঙ্গে সেই বিশ্রী দুর্গন্ধটা হুড়মুড়িয়ে এসে পড়ল আমাদের ওপরে। ঘরের ভেতরটায় একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছে। কালি জমা কাঁচটার ভেতর থেকে আলো নয়, যেন চুইয়ে পড়ছে কালচে তরল অন্ধকার। ঘরের সর্বত্র এবার ভালো করে একবার নজর করলাম, আর নজর করতেই যে দৃশ্য চোখে পড়ল তা দেখে ভয়ে আতঙ্কে আমার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল একবার। ঘরের মাঝামাঝি উবু হয়ে পড়ে রয়েছে এক বৃদ্ধা, নিষ্পন্দ, নিঃসার। দেখেই বোঝা যায় ও শরীরে প্রাণ নেই। বৃদ্ধার পাশেই ছড়ানো রয়েছে কতগুলো বস্তার মতো কিছু, কালচে ফ্যাকাশে রং সেগুলোর, যেন রোদে শুকনো হয়েছে। কটু গন্ধটা ওগুলো থেকেই আসছে। আচ্ছা, ওগুলোই কি তবে মানুষের চামড়া? কথাটা ভাবতেই গাটা কেমন গুলিয়ে উঠল আমার। দুপুরে পেট ভরে যা কিছু খেয়েছিলাম সব যেন দলা পাকিয়ে গলার কাছটাই উঠে এলো।
সন্তু ধীর পায়ে এগিয়ে গিয়ে বৃদ্ধার গায়ে একটা মৃদু ধাক্কা দিল। ধপ করে মাটিতে পড়ে গেল বুড়ির নিথর শরীরখানা। অসম্ভব ফ্যাকাশে বৃদ্ধার চামড়া, একটু যেন নীলচেও বটে। হ্যারিকেনের হলদেটে আলোয় এইবার বুড়ির মুখখানা দেখা গেল। কিন্তু এ কি! হায় ঈশ্বর, কদিন আগে নিম গাছ তলায় আমার দেখা সেই বৃদ্ধা তো এ নয়। ও তাহলে কে ছিল? আরে এ তবে কে? মাথার ভেতরটা সব কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। খুড়ো, হে কি, বুড়ি তো মারা গেছে। তাই তো দেখছি হে, কিন্তু বৃদ্ধার তো মরবার কথা নয়। তাই নাকি তবে শরীর ছেড়ে দিল নাকি? এ তো চিন্তার বিষয় হলো। খুড়ো, তাহলে কি এই বুড়ির মধ্যেই? হ্যাঁ, সে আর বলতে। বুড়ির গায়ের ওই নীলচে রং, বড় বড় বাঁধানো নখ, আর ঘরের এই সব অদ্ভুত জিনিসগুলো দেখে বুঝতে পারছো না? তাহলে ওকে মারলো কে? কেউ মারেনি সন্তু। ডাইনি যখন ওর শরীর দখল করেছিল, বুড়ি তখনই মারা গেছে। এতদিন শুধু এই খোলসে ভর করে ও শিকার ধরত, কিন্তু এখন ওই শরীর ছেড়েছে বলেই আমরা মৃতদেহটা দেখছি। আমি উৎকণ্ঠিত হয়ে দুজনের কথাগুলো শুনছিলাম এতক্ষণ। এবার আর কৌতূহল চেপে রাখতে না পেরে রুদ্ধশ্বাসে বলে উঠলাম, ওই শয়তান কি তবে চলে গেছে? আর কোনো বিপদ নেই? সেরকমটাই তো মনে হচ্ছে শশাঙ্ক। ডাইনি আবার যতদিন না নতুন শরীর পাবে, ততদিন আর কিচ্ছু করতে পারবে না। উফ, বাঁচা গেল খুড়ো। এতদিন তো রাতে আমার ঘুম হতো না। কখন জানলায় ওই ডাইনি এসে দাঁড়ায়, এই ভয়ে ঘুমোতেই পারতাম না। এখনই এত আনন্দের কিছু নেই। মনে তো হচ্ছে ও শরীর ছেড়েছে, কিন্তু কি খুড়ো? হতে পারে ওই বুড়ির শরীরে কোনোদিন ছিলই না। সবটাই আমাদের বোকা বানানোর জন্য ওর চালাকি। হতেই তো পারে ও হয়তো এখনো রয়েছে অন্য কারুর শরীরে, অপেক্ষা করছে ওর পরের শিকারের। না খুড়ো, আপনি হয়তো একটু বেশিই ভাবছেন। এতটা বাড়াবাড়ি হবে বলে তো আমার মনে হয় না। তাও একবার ওঝাকে খবর দিয়ে দেখতে হবে। নিম গাছটা বেঁধে দেওয়া চাই আবার। সেরাতে ফিরে এলাম। সন্তুকে অনেকটাই নিশ্চিন্ত দেখাচ্ছিল, কিন্তু ওই আধো অন্ধকারেও বিধুবাবুর কপালে দুশ্চিন্তার ভ্রুকুটিখানা কিন্তু আমার চোখ এড়ায়নি। একটানা অনেকটা বলে শশাঙ্ক থামল। আমি এক মনে শুনছিলাম। অদ্ভুত ঘটনা। আজকের দিনেও কত অজানা জায়গায় কত শত অলৌকিক ঘটনাই না ঘটে, আমরা তার আঁচ অবধি পাই না। এরপর গ্রামে আর কেউ মরেনি? এই ঘটনার পর আমি ওখানে আর বেশি দিন থাকিনি, বদলি হয়ে এখানে চলে আসি। ওখানকার আর কোনো খোঁজ নিইনি কোনোদিন। মাঝে মাঝে মনে হয় ওই নিম গাছটার কথা। ওটা হয়তো এখনো তেমনিভাবেই রয়েছে। লোকজন হয়তো এখনো সন্তর্পণে গাছটাকে এড়িয়ে চলে। উঠি চলো, আর বসে থেকে কি হবে? স্কুল ছুটির তো প্রায় সময় হয়ে এলো। গল্পটা হয়তো এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু সেদিন স্কুল থেকে ফেরার পথে এমন একটা ঘটনা ঘটল যা আমার চিন্তা ভাবনা, বিশ্বাস অবিশ্বাস সব কিছুর ওপর বিরাট একটা প্রশ্ন চিহ্ন এঁকে দিয়ে গেল। স্কুল থেকে বেরিয়ে বাজার অবধি আমরা দুজন রোজ একসাথেই যাই। ওখান থেকে আমি বাসে আর শশাঙ্ক পায়ে হেঁটে তার বাড়ির পথ ধরে। আজও এর ব্যতিক্রম হলো না। বাজারে আমি বাসের জন্য দাঁড়াতেই শশাঙ্ক বাঁ দিকের পথটা ধরে বাড়ির দিকে রওনা হলো। আমার মাথায় তখনও ওর বলা কথাগুলো ঘুরছে। কেন জানি না আমার বারবার মনে হতে লাগলো শশাঙ্ক আমায় সবটা বলেনি। কিছু একটা আছে যা ও চেপে যাচ্ছে, একটা অধরা অসঙ্গতি গোটা গল্পটায়। কিন্তু সেটা কি? আমার মাথায় কি ভূত চাপলো কে জানে। বাসে না উঠে
শশাঙ্কর বাড়ি যাওয়ার পায়ে চলা পথটা ধরলাম। একটু এগোতেই দেখতে পেলাম ওকে। কেন যে ওর পিছু নিয়েছিলাম এ কথা কেউ জিজ্ঞেস করলে আজও আমি এর সউত্তর দিতে পারবো না। সে যাকে, একটু দূর থেকেই ওকে কিছুটা অনুসরণ করলাম। এখানটায় পথের পাশে একটা গর্ত মতো জায়গা। কদিনের বৃষ্টিতে ওতে জল জমেছে, আর সেই জলা জঙ্গলের ধারেই একটা মস্ত নিম গাছ। গাছটার সামনে গিয়েই শশাঙ্ক থমকে দাঁড়ালো। আশ্চর্য, ও হঠাৎ এখানে দাঁড়াচ্ছে কেন? একটা ঝোপের আড়ালে লুকিয়ে আমি সবটা লক্ষ্য করছি। দেখলাম শশাঙ্ক একবার সচকিত দৃষ্টিতে আশপাশটা দেখে নিল, তারপর অভ্যস্ত হাতে গাছের গুড়ির কাছটায় গজিয়ে ওঠা গাছগুলো সরাতে লাগলো। আমি অবাক হয়ে দেখলাম আগাছার আস্তরণ সরে যেতেই ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে পড়ল একটা অন্ধকার গহ্বর। এই গাছটারও গুড়ির গায়ে একটা বড় খোদল রয়েছে। কি অদ্ভুত! শশাঙ্কের বলা গল্পের নিম গাছটাতেও তো একটা খোদল ছিল না। এই সবই ভাবছি, ঠিক এমন সময় আমার চোখের সামনে যা ঘটল তা মনে পড়লে আজও শিউরে উঠি আমি। দেখলাম ওই নিম গাছের গুড়ির খোদলটার ভিতরে ধীরে ধীরে ঢুকে গেল শশাঙ্ক। না, আমার চোখের ভুল নয়, অন্ধকার কোঠরটায় মিশে গেল। আমার হাত পা তখন ঠান্ডা হয়ে এসেছে বিস্ময়, আতঙ্কে। হতবম্বের মতো ফ্যাল ফ্যাল করে আমি চেয়ে রইলাম শুধু। এবার যেন সবটা স্পষ্ট হচ্ছে একটু একটু করে। ওই অধরা অসঙ্গতিটা এবার আর অধরা নেই, সমস্তটা মিলে যাচ্ছে। ডাইনি ওই বুড়ির মধ্যে কোনো কালেই ছিল না, যার মধ্যে ছিল সে বিধুবাবুর আশঙ্কা, তবে মিথ্যে নয়। হায় ঈশ্বর, কি বিপদ ঘনাচ্ছে এখানকার বাতাসে! বর্ষা নামতে যে আর দেরি নেই। কে নিখোঁজ যে হবে আজ রাতে কে জানে।